সাইমুম সিরিজ ৬১ ড্র্যাগন ভয়ঙ্কর পর্ব ২। পাথরের রক্তাক্ত উঠানটা নেনুয়া কয়েক লাফে পার হল। ভীত, বিপর্যস্ত সে। চিৎকার করে সে ডাকছে, মা, বাবা, ভাইয়া। কোথাও কারো সাড়া নেই। ছুটছে নেনুয়া তার পিতার কক্ষের দিকে। কক্ষের সামনে পৌঁছতেই একটা বুক ফাটা চিৎকার বেরিয়ে এলো তার কণ্ঠ থেকে। বিস্ফোরিত হয়ে উঠেছে তার চোখ। ঘরের দরজা ভাঙা। তার মা ও ভাই উঁচা ওর লাশ রক্তে ভাসছে। ঘরের জিনিসপত্র উলটপালট। নেনুয়া চিৎকার করে ছুটে গিয়ে ২ হাত দিয়ে জড়িয়ে ধরল মা ও ভাইয়ের লাশ। নেনুয়া ২০ বছরের সূত্রী ও প্রতিভাদীপ্ত এক তরুণী। সে বেইজিং বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ লেজেন্ডারি হেরিটেজের ছাত্রী। পাহাড়ি অনাঘ্রাত ফুল সে। যতটাই সে কোমল, ততটাই কঠিন। কুমফু কারাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন সে। তার মনে একটা গর্বও আছে। সে শুনেছে তার পরিবার চীনের আদি পরিবার। তার কুমফু স্কুলের শতাধিক বয়সের বৃদ্ধ গুরু তাকে চামড়ার কাগজে লেখা একটা দলিল দেখিয়ে বলেছিল, তোমরা বাহুতে যে উল্কি পড়ো তা চীনের প্রথম সম্রাজ্ঞীর সিলমোহর, যদিও বলা হয় লেজেন্ডারি। ওই দলিলে চীনা ২ বর্ণের চিহ্নটি তিনি দেখিয়েও দিলেন। মে নুয়া তার গুরুর এ কথাটি তার বাবা জে ঝি শ্যাংকে বলেছিল, কিন্তু তার বাবা বিষয়টিকে এড়িয়ে যান। ধীরে ধীরে নুয়া তার মা ও ভাইকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়াল। বাইরের দিকে একবার তাকিয়ে ছুটে বেরিয়ে এলো বাইরে। চিৎকার করে ডাকল, কে, কোথায় তোমরা? কেউ আছো? কাজের লোক ও পরিচারিকারা বেরিয়ে এলো। তারা সবাই ভয়ে আড়ষ্ট, চোখে মুখে আতঙ্ক, চারদিকে তাকাচ্ছে। তখনও কাঁপছে তারা। বাড়িতে কি ঘটেছে? কে ঘটালো এসব? বাবা কি আসেননি? বলল আর্তস্বরে নেনুয়া। বাড়িতে প্রবেশ করল তাদের মন্দিরের সেবায়েত। ছুটে এসে নেনুয়াকে বলল, ছোট মাজি, ভয়ানক সন্ত্রাসীরা হামলা করেছিল। তারা আপনাকে ও বড় কর্তাজিকেও খুঁজছিল। বাবা কোথায়, আসেননি? বলল নেনুয়া। বড় কর্তাজিও কিছুক্ষণ আগে এসেছেন। উনি মন্দিরে গেছেন, সেবায়েত ছেলেটা বলল। শুনেই নুয়া বাড়ি থেকে বেরিয়ে ছুটল মন্দিরের দিকে। মন্দিরে নেনুয়ার পিতা জে ঝি শ্যাং ২ হাঁটু মুড়ে মাথা নিচু করে বসে আছে। ধ্যানস্থ ঠিক নয়, বলা যায় আত্মস্থ। মে নুয়া গিয়ে পিতার পাশে বসল। সামনে মন্দিরের বিরাট উন্মুক্ত স্পেস। কোনো মূর্তি, বিগ্রহ নেই। আছে নিরন্তর শূন্যতা। সে শূন্যতা উপরে মন্দির শীর্ষের দিকে উঠে অন্ধকারের সাথে মিশে অন্তহীন হয়ে উঠেছে। এই অন্তহীনতার আবেশ অভিভূত করে ভক্তদের। এই মন্দিরে অন্তহীন নিরাকার এক শক্তির পূজা। নেনুয়া মন্দির শীর্ষের অন্ধকার অন্তহীনতার দিকে একবার তাকিয়ে জোর হাতে মাথা নুইয়ে পিতাকে উদ্দেশ্য করে বলল, বাবা, বাড়িতে কি ঘটেছে? কারা ঘটিয়েছে? কেন ঘটিয়েছে? ওরা তোমাকে এবং আমাকেও খোঁজ করেছে। নেনুয়ার পিতা জেঝি শ্যাং মুখ ফেরাল নেনুয়ার দিকে, তাকাল চারদিকে। উঠে দাঁড়াল সে, বলল, নেয়া, এসো। মন্দিরের পাশ দিয়ে পাহাড়ে উঠে গেল বাপ মেয়ে দুজন। মন্দিরের বিপরীত দিকে পাহাড়ের সুন্দর একটা প্লেটে গিয়ে বসল জেঝি শ্যাং, নেনুয়ার বাবা। নেনুয়া তার বাবার পাশে আরেকটা পাথরে বসতে বসতে বলল, এতদূর উঠলে বাবা, ওদিকে বাড়িতে এখন অনেক কিছু করার আছে। হ্যাঁ মা, জানি, কিন্তু তোমাকে কিছু কথা এখনই বলা দরকার, পরে যদি সুযোগ না হয়। কখন জানি না, কিন্তু ওরা আবার ফিরে আসবে। বোধহয় আমাদের রক্ষা নেই, বলল জে জি সং। ওরা কারা বাবা? নেনুয়া বলল। চিনি না ওদের। ওরা কথা বলেছে টেলিফোনে। একবারই সামনে এসেছিল, তাও মুখোশ পরে, বলল নেনুয়ার বাবা। ওদের সাথে তাহলে আমাদের কি শত্রুতা? কেন হত্যা করল আমার মা ভাইকে? নেনুয়া বলল। আমাদের ওদের সাথে কোনো শত্রুতা নেই, তবুও আমরা ওদের শত্রু, বলল জে ঝি শ্যাং।
আমাদের শত্রু ভাবছে কেন ওরা? নেনুয়া বলল। কিছু বলার জন্যে মুখ খুলেছিল জেঝি শ্যাং, কিন্তু ব্রাশ ফায়ারের শব্দে তার কথা বন্ধ হয়ে গেল। চমকে উঠে জেঝি শ্যাং এবং নেনুয়া দুজনেই তাকাল শব্দের দিকে। তাদের পাহাড়ের গোড়া থেকেই উন্মুক্ত প্রান্তর। পাহাড়ের সামনেই রাস্তার একটা তেমাথা। পাহাড়ের পূর্ব প্রান্তের সমান্তরালে একটা রাস্তা উত্তর দক্ষিণে প্রলম্বিত, আরেকটা পূব দিক থেকে এসে মিশেছে এ রাস্তার সাথে এবং সৃষ্টি হয়েছে তেমাথাটি। 3 দিক থেকে 5টা গাড়ি এসে ঘিরে ধরেছে একটা গাড়িকে। আক্রান্ত গাড়িটা রাস্তা থেকে নেমে পাহাড়ের দেয়ালকে পেছনে রেখে দাঁড়িয়ে গেছে। গাড়ির আরোহী গাড়ির পেছনে এসে আশ্রয় নিয়েছে, তার হাতে একটা রিভলভার। আরোহীটা চীনা নয়, বিদেশি। আক্রমণকারী সবাই চীনা। রিভলভারধারী আরোহীকে লক্ষ্য করেই আসছিল ওদের সকলের স্টেনগানের ব্রাশ ফায়ার, আর লোকটি গাড়ির পেছনে বসে আত্মরক্ষা করছিল এবং মাঝে মাঝেই উঁকি দিয়ে গাড়ির দুপাশেই নজর রাখছিল। গাড়িটার দুপাশ এবং গাড়ির উপর সব দিক থেকেই অবিরাম গুলিবর্ষণ চলছিল এবং গাড়ির দুপাশ দিয়েই ওরা এগিয়ে আসছিল। গাড়িটা অক্ষত, নিশ্চয় বুলেট প্রুফ হবে। গাড়িটার এক পাশে ছিল একটা ছোট টিলা। টিলাটির গা ঘেঁষে লোকটি তার গাড়ি দাঁড় করিয়েছিল। আক্রান্ত গাড়ির আরোহী লোকটির তরফ থেকে কোনো প্রতিরোধ না পেয়ে আক্রমণকারীরা গুলিবর্ষণের সাথে সাথে দ্রুত এগিয়ে আসছিল তার গাড়ির দিকে। আক্রমণকারীরা সম্ভবত বুঝতে পেরেছিল তাদের টার্গেট লোকটি তার গাড়ির পেছনে আশ্রয় নিয়েছে। তারা দ্রুত আগানোর সাথে সাথে পাশের দিকে ছড়িয়ে পড়ছিল টার্গেট গাড়ির পেছনের দিকটা, গুলির রেঞ্জের মধ্যে নিয়ে আসার জন্যে। বিশেষ করে ডান দিকের লোকরা টিলা ঘুরে এগিয়ে আসছিল আক্রান্ত গাড়ির পেছনটাকে টার্গেট করার জন্যে। বাবা, লোকটা সত্যি বিপদে পড়তে যাচ্ছে। ওরা টিলা ঘুরলেই কিন্তু গাড়ির পেছনটার প্রায় সবটাই ওদের নজরে এসে যাবে, বলল নেনুয়া। নেনুয়ার কথা শেষ হবার আগেই তারা দেখতে পেল আক্রান্ত লোকটি মাটির উপর ফুটবলের মতো দ্রুত গড়িয়ে এগিয়ে যাচ্ছে টিলার শেষ প্রান্তের দিকে। তারা বিস্মিত হল। লোকটি অদ্ভুত দক্ষতার সাথে তার দেহটা ফুটবলের মতো করে ফেলেছে। তারা দেখল লোকটি টিলার শেষ প্রান্তের একটা পাথরের আড়ালে বসল, নেকড়ের মতো শরীরটাকে গুটিয়ে নিয়ে। তার অবস্থা ঠিক যেন নেকড়ের শিকার ধরার পূর্ব অবস্থার মতোই। ওদিকে টিলার ওপাশের লোকরা ক্রলিং করে দ্রুত এগিয়ে আসছিল। নুয়ামা, দেখো, আক্রমণকারীদের খুব প্রফেশনাল মনে হচ্ছে। ওরা স্টেনগানের ট্রিগারে আঙুল চেপে স্টেনগান বাগিয়ে ধরে 2 কনুইয়ে ভর দিয়ে কেমন দ্রুত এগিয়ে আসছে দেখো। বেচারা এই লোক একা একটা রিভলভার দিয়ে কি করবে, বলল জেঝি শ্যাং, নেনুয়ার বাবা। উনি তো গাড়ির পেছনেই অপেক্ষাকৃত ভালো ছিলেন। একেবারে উন্মুক্ত স্থানে ওদের বন্দুকের মুখে গেলেন কেন? নেনুয়া বলল। বুঝছি না মা, বলল নেনুয়ার বাবা জেঝি শ্যাং। জেঝি শ্যাংয়ের কথা তখনও বাতাসে মেলায়নি। তারা দেখতে পেল একটা স্টেনগানধারী চোখ ঘুরে এলো পাথরের আড়ালে লুকানো লোকটির লক্ষ্যে। কিন্তু তার চেয়ে দ্রুত লোকটির হাত নিচ থেকে ছুটে গেল স্টেনগানের ব্যারেলের দিকে। ব্যারেলের মাথা উপরে উঠে গেল এবং ব্রাশ ফায়ারও শূন্যকেই বিদ্ধ করল। পরক্ষণেই দেখা গেল স্টেনগানটি পাথরের আড়ালে লুকানো লোকটির হাতে। স্টেনগান হাতে আসার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়েছে লোকটি। তার স্টেনগান থেকে গুলির আঁক ছুটে গেল অবশিষ্ট 4 জনের দিকে। তারা ব্যাপারটা বুঝে ওঠার আগেই তাদের দেহ গুলিতে ঝাঁঝরা হয়ে গেল। চোখের পলকই ঘটে গেল ঘটনা। বিস্ময়ে হা হয়ে গেছে নুয়ার মুখ। জেচি শ্যাং বিস্ময় কাটিয়ে উঠে বলল, দেখলে তো মা নুয়া, ছেলেটা কি কাণ্ড ঘটাল। চোখকে বিশ্বাস করানো যায় না। দেখো বাবা, লোকটা 2টো স্টেনগান কুড়িয়ে নিয়ে কি দ্রুত গড়িয়ে গাড়ির পেছনে আবার এসে গেছে, নেনুয়া বলল। হ্যাঁ মানুয়া, বুঝা গেল সে পালানো নয়, ওদের মোকাবিলার কৌশল হিসেবেই ওদিকে গিয়েছিল। সে এপাশে ওদের আক্রমণ শুধু বানচালি করে দিল না,
দুটো স্টেনগান সে জোগাড় করেছে, যা তার তার পিতার কথার মাঝখানেই নে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, দেখো বাবা। তারা দেখল গাড়ির পেছন থেকে হঠাৎ লোকটা উঠে দাঁড়িয়ে কত কটা হপ স্টেপ অ্যান্ড জাম্পের মতো করে গাড়ির উত্তর পাশে ওদের সামনে গিয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গেই তার স্টেনগান গর্জে উঠল। তার স্টেনগানের ব্যারেল ঘুরে এলো আক্রমণকারীদের উপর দিয়ে। আক্রমণকারীদের সবার স্ট্যান্ডগানের ব্যারেল তাক করা ছিল গাড়ির দিকে। তারা তাদের স্ট্যান্ডগানের ব্যারেল লোকটার দিকে ঘুরিয়ে নেবার আগেই তারা লোকটার ব্রাশ ফায়ারের শিকার হয়ে গেল। নে নুয়া ও তার বাবা জে ঝি শ্যাং সম্মোহিতের মতো দেখছিল দৃশ্যটা। হঠাৎ নে নুয়া দেখতে পেল তেমাথার উত্তর পাশে দাঁড়ানো দুইটি গাড়ির একটি থেকে একজন লোক বেরিয়ে এসেছে। তার হাতে রিভলভার। তাক করেছে সে এই লোকটিকে। লোকটি তখন ঘুরে দাঁড়িয়েছিল তার গাড়ির দিকে। নে নুয়ার কণ্ঠ চিৎকার করে উঠল, বাম দিকে গুলি! চিৎকারের সঙ্গে সঙ্গেই লোকটি তার মাথা ও স্টেনগানের ব্যারেল বাম দিকে ঘুরিয়ে নিয়ে ঝাঁপিয়ে পড়ল মাটির উপর। রিভলভারের একটা গুলির শব্দ শোনা গেল এ সময়। প্রায় তার সাথে সাথেই গর্জন করে উঠেছিল লোকটির স্টেনগান। লোকটি তার দেহকে মাটির দিকে ছুঁড়ে দেওয়ার সাথে সাথেই তার স্টেনগানের ট্রিগার চেপে ধরেছিল। গাড়ি লক্ষ্যে লোকটির স্টেনগানের গুলির অধিকাংশই গাড়ির উপর দিয়ে চলে গিয়েছিল, কিন্তু কিছু গুলি গাড়ির পাশ বিদ্ধ করেছিল। তারই একটি গুলি গাড়ির পাশের রিভলভারধারীর মাথা ঘুরিয়ে দিয়েছিল। নে নুয়া ও তার বাবার চোখ নিবদ্ধ ছিল লোকটি যেখানে পড়ে গিয়েছিল সেদিকে। তাদের চোখে মুখে উদ্বেগ। তাদের আশঙ্কা গাড়ির দিক থেকে আসা একমাত্র গুলিটি লোকটির ক্ষতি করেনি তো। রিভলভারের গুলি স্টেনগানের ফায়ারের কিঞ্চিত আগেই শোনা গিয়েছিল। তাদের অপেক্ষার অবসান হল। লোকটি উঠে দাঁড়াল। তার বাম দিকটা রক্তে ভেসে যাচ্ছে। তার হাতে তখনও স্টেনগান। বাবা, লোকটি সাংঘাতিক আহত। বাবা, তুমি বসো, আমি একটু দেখি। কি দেখবে মা, আমরাই তো বিপদে, বলল নে নুয়ার বাবা জে জি শেং। বাবা, আমরা নিজেকে যে সাহায্য করতে পারিনি সেই সাহায্য আমরা অন্যকে তো করতে পারি বাবা, বলে নে নুয়া উঠে দাঁড়াল। তাদের সামনে পাহাড় খাড়া হলেও একটু ডান দিকে পাহাড়ের গা ঢালু। ছোট গাছগাছার মধ্য দিয়ে ধাপে ধাপে নেমে গেছে পাহাড়ের গা। পাহাড়ের এ গা বেয়েই নে নুয়া ছুটে নেমে এলো নিচে। লোকটি তার গাড়ির দিকে এগোচ্ছিল। লোকটি আহমদ মুসা। আসছিল বেইজিং থেকে। যাওয়ার কথা ছিল দক্ষিণে উডাংয়ের দিকে, কিন্তু পেছনে আসা শত্রুদের তাড়ায় পথ ছেড়ে বিপথে আসতে হয়েছে। পাহাড়ের গোড়ায় নেমেই নে নুয়া আহমদ মুসাকে কাছ থেকে দেখল। লোকটিকে তার খারাপ প্রকৃতির মনে হল না। একজন ভদ্র নাগরিকের মতোই তাকে মনে হল। নে নুয়া আহমদ মুসার সামনে গিয়ে বলল, স্যার, আমি কি কোনো সাহায্য করতে পারি? আহমদ মুসা আগেই তাকিয়েছিল নে নুয়ার দিকে। বলল, তুমি কি আমাকে বাম দিকে গুলির কথা বলে আমাকে সাবধান করে দিয়েছিলে? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু কাজে লাগেনি, নে নুয়া বলল। উপকার একটু হয়েছে, নিহত না হয়ে আহত হয়েছে, বলল আহমদ মুসা। আহমদ মুসার কথার ঢঙে হেসে উঠল নে নুয়া। বলল, জীবন মৃত্যুর ব্যাপারটা এত সহজ আপনার কাছে? সহজ নয়। তোমার কথা আমাকে কতখানি সাহায্য করেছে সেটাই আমি সহজ ভাষায় বললাম, বলল আহমদ মুসা। নে নুয়া খুশি হল। লোকটির কথা ও চোখ যেমন স্বচ্ছ, তেমনি লোকটিও স্বচ্ছ হবে নিশ্চয়। ধন্যবাদ। স্যার, সামনের এ গাড়িটা তো আপনার, বলল নে নুয়া। হ্যাঁ, তুমি জানো কি করে? আহমদ মুসা বলল। পাহাড়ের উপর থেকে সব আমরা দেখেছি, বলল নে নুয়া। আমরা মানে কারা? প্রশ্ন আহমদ মুসার। আমিও আমার বাবা, বলল নে নুয়া। কথা শেষ করে নে নুয়া সঙ্গে সঙ্গে আবার বলে উঠল, পাহাড়ের উপরে আমাদের বাড়ি, চলুন, রাস্তার বিপদ ভরে নিয়ে যাবে। আমার বিপদ তো দেখেছ, বলল আহমদ মুসা। আমরাও বিপদে আছি স্যার, বলল নে নুয়া। তাহলে বিপদ আরও বাড়াবে কেন? আহমদ মুসা। সঙ্গে সঙ্গে নে নুয়া কিছু বলল না।
তাকালো একবার আহমদ মুসার দিকে, মাথা নিচু করল, বলল, পুণ্য হবে তাই। পুণ্যে নাকি বিপদ কাটে? তোমরা কোন ধর্ম মানো? বলল লোকটি। নোয়া একটু ভাবল, বলল কতকটা দ্বিধাগ্রস্ত ভাবে, আমরা প্রচলিত কোনো ধর্ম মানি না। আমরা বংশীয় ধর্ম অনুসরণ করি, যাকে অনেকে বলে প্যাগান ধর্ম। কথা শেষ করেই আবার বলে উঠল নোয়া, চলুন স্যার, আবার কোন বিপদ কখন এসে পড়ে। অনেক গুলিগুলা হয়েছে, পুলিশের কানে নিশ্চয়ই পৌঁছবে। আচ্ছা চলো, বলে আহমদ মুসা হাঁটতে লাগল তার গাড়ির দিকে। গাড়ি ঠিক আছে স্যার, পাহাড়ের এ পাশটা ঘুরলেই আমাদের বাড়ি, বলল নোয়া। বুলেট প্রুফ গাড়ি, কোনো ক্ষতি তো আমার নজরে পড়ছে না। গাড়ির সামনে তারা পৌঁছে গেছে। গাড়ির দিকে ভালো করে তাকাতে গিয়ে ফ্রন্ট টপের মাথায় একটা মনোগ্রাম দেখে ভূত দেখার মতো চমকে উঠল নোয়া। গাড়ির ফ্রন্ট টপের মাথায় একটা মনোগ্রাম। চীনা প্রেসিডেন্ট ভবনের প্রধান গেটের কাঠামোর মধ্যে প্রেসিডেন্সিয়াল ইনসিগনিয়া। প্রেসিডেন্টের পারিবারিক গাড়িসহ পরিবারের সবকিছুতেই এই মনোগ্রাম থাকে। আহমদ মুসার গাড়িতে তাদের প্রেসিডেন্টের ফ্যামিলি মনোগ্রাম দেখে বিস্মিত চোখে তাকাল নোয়া আহমদ মুসার দিকে, বলল, স্যার, এই গাড়িটা তো দেখছি আমাদের প্রেসিডেন্টের পরিবারের। আহমদ মুসার চোখে মুখেও বিস্ময় ফুটে উঠল, বলল, কি করে বুঝলে? নোয়া মনোগ্রামটি দেখিয়ে বলল, এটা আমাদের প্রেসিডেন্টের ফ্যামিলি মনোগ্রাম। তাদের গাড়ি ও জিনিসপত্রে এই মনোগ্রাম থাকে। ঠিক বলেছ, কিন্তু আমি এটা খেয়াল করিনি, বলল আহমদ মুসা। কিন্তু গাড়িটা আপনার কাছে এলো কি করে? নিশ্চয়ই আপনি আমাদের প্রেসিডেন্টের পরিবারের সদস্য নন, নোয়া বলল। আহমদ মুসা একটু হাসল, বলল, সে অনেক কথা, তবে জেনে রাখো, গাড়িটা আমি চুরি করিনি। নোয়া আর কিছু বলল না। সে আহমদ মুসার আহত কাঁধের দিকে তাকিয়ে বলল, উঠুন গাড়িতে, বলে নোয়া ড্রাইভিং সিটে গিয়ে বসল। আহমদ মুসা গিয়ে পাশের সিটে বসল। অনেক কথা হল। আপনাদের প্রেসিডেন্টের পরিবারের সাথে সম্পর্কের কথা আমি বললাম। প্রেসিডেন্টের ভাগ্নিকে আমি যাদের হাত থেকে উদ্ধার করেছিলাম, তাদের আমি বড় শত্রু। তারাই আমার পিছু নিয়েছিল। এবার বলুন, আপনাদের মতো শান্তিপ্রিয় লোকদের এই অবস্থা কেন? এই পরিবার রক্তাক্ত কেন? এমন মর্মান্তিক হত্যাকাণ্ড কারা ঘটাল? বলল আহমদ মুসা। আহমদ মুসা তার পরিচয় এখনও নোয়াদের দেয়নি। সেদিন নোয়ার সাথে তাদের বাড়িতে তার মা ও ভাইয়ের রক্তাক্ত লাশ দেখেছে আহমদ মুসা। দেখেছে তাদের চোখে মুখে সার্বক্ষণিক আতঙ্ক। তাদের এ বিপদের মধ্যেও তারা আন্তরিকভাবে আহমদ মুসার সেবা যত্ন করেছে। আহমদ মুসা পরদিনই চলে যেতে চেয়েছিল, কিন্তু তারা কিছুতেই ছাড়েনি। একটা বিপদগ্রস্ত পরিবারকে ছেড়ে আসতে মনও চায়নি আহমদ মুসার। আমাদের কথা খুব বড় নয়, তা বলতে হবে আমাকে, কিন্তু আপনার কথা তো শেষ হয়নি, বলল নোয়ার বাবা ঝিশেং। বলে সে পকেট থেকে কাগজের একটা কাটিং বের করল। কাগজের কাটিংটি সে আহমদ মুসার হাতে তুলে দিল, বলল, আপনি একটা চীনা এয়ারলাইন্সের বিমানকে এবং চীনের শীর্ষ প্রত্নতত্ত্ববিদ ডাক্তার ডাকে কিডন্যাপ হওয়া থেকে বাঁচিয়েছিলেন। কিডন্যাপাররা সবাই আপনার হাতে মারা গিয়েছিল। বিমানবন্দরে আরও 4 জন কিডন্যাপার আপনার হাতে মারা যায়, যদিও তারা ডাক্তার ডাকে কিডন্যাপ করতে সক্ষম হয়। সুতরাং আপনার কথা আপনি সম্পূর্ণ বলেননি। আপনার পরিচয় শুধুই আহমদ আবদুল্লাহ নয়। আহমদ মুসা কাগজের কাটিংটি ঝিশেংয়ের হাতে ফেরত দিয়ে বলল, আমার আহমদ আবদুল্লাহ পরিচয় মেনে নিয়ে কি আপনার কথা আমাকে বলতে পারেন না? অবশ্যই বলতে পারি। আমি আমার একটা কৌতূহলের কথা বলছিলাম মাত্র, বলে একটু থামল ঝিশেং। তাকালো মেনে নুয়ার দিকে, বলল, বলতে ভুলে গেছি মা, তোমার ওয়াংআলি চাচারা তোমার স্যারের সাথে দেখা করতে আসবেন। হয়তো দুপুরের মধ্যেই ওরা আসবেন। গেটে বলে এসো মা। যাচ্ছি বাবা, বলে নুয়া ছুটল গেটের দিকে। ওয়াংআলিকে জনাব, বলল আহমদ মুসা। ওয়াংআলি আমাদের হেংশান পাহাড়ে আসা উদ্বাস্তুদের একজন। তিনি উইঘুর একজন নেতা।
যে ছিসাং বলল। উদ্বাস্তু মানে কি হয়েছে তাদের? কোথায় ছিল? বলল আহমদ মুসা। মাস তিনেক আগে পাশের শানসি প্রদেশ থেকে অনেক উইঘুর পরিবার এসেছে আমাদের হেংশান পাহাড়ে আশ্রয় নিতে। এই ছোট্ট উইঘুর কমিউনিটির নেতা ওয়াং আলী। সেদিন বাজারে তার সাথে আমার কথা হয়েছিল। আমি তাকে আপনার কথা বলেছিলাম। আপনাকে খাওয়ানোর মতো হালাল গোশত এখানে পাচ্ছি না, তাও আমি তাকে বলেছিলাম। তখনই সে আজ এখানে আসবেন বলেছিলেন। তার সাথে দেখা হলে খুশি হব, কিন্তু তারা উদ্বাস্তু হল কি করে? বলল আহমদ মুসা। বিস্তারিত কিছু জানি না, তবে তার কাছে শুনেছি শিক্ষা ও সংশোধনের জন্যে তাদের ছেলে মেয়েদের তারা ধরে নিয়ে যাচ্ছিল। তারা খোঁজ নিয়ে জানতে পেরেছিল সেগুলো ছিল কনসেন্ট্রেশন ক্যাম্প। তাদের ধর্ম ও সমাজ ধ্বংসেরই নাকি ওটা একটা পরিকল্পনা। এর বিরোধিতা তারা করে। এর প্রতিশোধ হিসেবেই তাদের গ্রাম আক্রান্ত হয়। অনেকে পুড়ে মুড়ে, অনেকেই পালিয়ে যেতে সমর্থ হয়। গ্রামে আর তারা থাকতে পারেনি। তাদের একটা গ্রুপ তাদের হেংশান পাহাড়ে এসে আশ্রয় নিয়েছে। নে নুয়াও এসে পড়েছে। কথা শেষ করে জেজি শ্যাং আবার বলে উঠল, সবাই তো আছে। গেটে নুয়ামা বলে এসেছ তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। স্যারের প্রশ্নের জবাব তুমি দিয়েছ বাবা? নুয়া বলল। উত্তরের জন্য দেখছি তোমার স্যারের চেয়ে তোমার আগ্রহ বেশি, বলল জেঝি শ্যাং। নিশ্চয় বাবা, এ বিষয়ে আমরাও কিছু জানি না। কিছুই বলনি কোনো দিন। নে, নুয়া বলল। জেঝি শ্যাং তাকালো আহমদ মুসার দিকে। বলল, হ্যাঁ মিস্টার আহমদ আবদুল্লাহ, বাড়ির কাউকেই বিষয়টা আমি জানতে দিইনি। তারা আতঙ্কিত হয়ে পড়বে এই ভয়ে। আতঙ্কটা কিসের? জিজ্ঞাসা আহমদ মুসার। আতঙ্ক একটা হুমকি নিয়ে, বলল জেঝি শ্যাং। হুমকি কিসের? আহমদ মুসা বলল। আমাদের গোটা পরিবারকে দেশ ছেড়ে চলে যেতে হবে। না গেলে পরিবারের সবাইকে দুনিয়া থেকেই বিদায় দেয়া হবে। থামল জেঝি শ্যাং। তারপর? বলল আহমদ মুসা। চীনের প্রাচীন ধর্মবিশ্বাসগুলোর একটা সম্মেলন হয়েছিল হুবেই প্রদেশের উডাং পাহাড়ের একটা প্রাচীন প্যালেসে। আমি সেখানে অংশ নিয়েছিলাম। সেখানে সভাপতিত্ব করার জন্যে আমি মনোনীত হয়েছিলাম। দুদিনের সম্মেলন শেষে ফেরার পথে কয়েকজন মুখোশধারী আমাকে কিডন্যাপ করেছিল। একটা অন্ধকার ঘরে আমাকে ৪৮ ঘণ্টা বন্দী করে রাখা হয়। পানি ছাড়া আর কিছুই খেতে দেয়া হয়নি। আমি যখন দুর্বল হয়ে পড়েছি, যখন উদ্বিগ্ন, আমি ব্যাকুলভাবে মুক্তির পথ খুঁজছি, তখন অপেক্ষাকৃত দীর্ঘ একজন মুখোশধারী দরজা খুলে আমার সামনে এসে দাঁড়াল। বলল ওই কথা, যে কথা আমি বলেছি। লোকটির কণ্ঠ ভারী, দৃঢ় ও ভীতিকর। কথা বলেই লোকটি আমার কোনো উত্তরের অপেক্ষা না করে আবার বলে, আমরা যা বলি তাই করি, এবং যা আমরা চাই তা আদায় করি। বলেই লোকটি চলে যায়। তারপরেই আমি মুক্তি পাই। থামল। নেনুয়ার বাবা জে ঝি শ্যাং। আপনি কি মনে করেন আপনাদের বাড়িতে সেদিনের হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে? আহমদ মুসা বলল। জে ঝি শ্যাং একটু চিন্তা করে বলল, একমাত্র তাদের হুমকিতেই এ ধরনের ঘটনা ঘটাবার ইঙ্গিত আছে। এছাড়া অন্য কিছু আমি চিন্তা করতে পারছি না। আপনার পরিবার নিয়ে সম্প্রতি আর কোনো কিছুই ঘটেনি? আহমদ মুসা বলল। কথা বলল না জে ঝি শ্যাং। কোনো হারানো জিনিস পাওয়ার মতো চোখ মুখ উজ্জ্বল করে নেনুয়া বলে উঠল, কেন বাবা, একটা বড় ঘটনা ঘটেছে তো? কোন ঘটনার কথা বলছ? বলল জে ঝি শ্যাং। কেন, ইউনেস্কো স্বীকৃতি? নেনুয়া বলল। হ্যাঁ হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, ধন্যবাদ। বলে চোখ মুখ উজ্জ্বল করে তাকালো আহমদ মুসার দিকে। বলল, দুঃখিত, ভুলে গিয়েছিলাম। আমাদের পরিবার নিয়ে বড় একটা ঘটনা ঘটেছে। ইউনেস্কো আমার পরিবারকে প্রাচীনতম পরিবার হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমাদের ভাষা, সংস্কৃতি, মন্দির, বাড়ি সংরক্ষণে আমরা ইউনেস্কোর কাছ থেকে বড় অনুদান পাব। তাছাড়া আমাদের পরিবার দেশের পরিবার নাম্বার 1 ঘোষণা হতে পারে, বলল জে ঝি শ্যাং। ইউনেস্কোর এই স্বীকৃতি আপনাদের পরিবার কবে পেয়েছে?
উডাং পাহাড়ের প্রাচীন ধর্ম সম্মেলনের আগে না পরে, বলল আহমদ মুসা। কয়েকদিন আগে, জেজি শ্যাং বলল। এক্ষেত্রে কোনো পরিবার কি আপনার পরিবারের প্রতিযোগী ছিল, বলল আহমদ মুসা। না, এমন পরিবার তো দেখি না, জেজি শ্যাং বলল। তাহলে ওরা কারা? কোন কারণে তারা আপনাদের দেশ থেকেই তাড়াতে চায়? আহমদ মুসা বলল। আমি জানতে পারিনি, বুঝতেও পারিনি, বলল জেজি শ্যাং। আচ্ছা, আপনি উডাং পাহাড়ের যেখানে বন্দী ছিলেন সেটা আপনাদের প্রাচীন ধর্ম সম্মেলনের আশেপাশেই কোথাও কি, বলল আহমদ মুসা। সেখান থেকে অল্প কিছুটা আসার পরেই কিডন্যাপ হই, জেজি শ্যাং বলল। ধর্ম সম্মেলন হয়েছিল কোন প্রাসাদে, বলল আহমদ মুসা। নানিয়ান প্রাসাদে, জেজি শ্যাং বলল। সে প্রাসাদ থেকে অল্প দক্ষিণেই তো ড্র্যাগন কিভ, বলল আহমদ মুসা। হ্যাঁ, ঠিক ওই রকম জায়গাতেই, জেজি শ্যাং বলল। আচ্ছা, আপনি যে বাড়িতে বন্দী ছিলেন সেখানে ঢোকার পথে, আসার পথে, বন্দিখানা, আপনার দেখা জিনিসপত্রে এমন কিছু দেখেননি যা দেখে আপনার মনে প্রশ্ন জেগেছে, বলল আহমদ মুসা। ভাবনার ছাপ ফুটে উঠল জেজি শ্যাংয়ের চোখে মুখে। চোখ দুটি বন্ধ হয়ে গেল, মুখ নিচু হল তার। অনেকটা সময় পর সে মুখ তুলল, বলল, অনেক কিছুই দেখেছি। পাথরের, কাঠের, অপরিচিত ধরনের জিনিসপত্র দেখেছি। সেসব নিয়ে মনে কোনো প্রশ্ন জাগেনি, কিন্তু দুজন প্রহরীর বাহুর উল্কি আমার দৃষ্টি আকর্ষণ করে। উল্কির সাথে আমি পরিচিত, উল্কিগুলো মজার। উল্কি হল খুব প্রাচীন চীনা অ্যালফাবেট। আমি জেজি শ্যাংয়ের কথার মাঝখানেই আহমদ মুসা দ্রুত চীনা অ্যালফাবেট এঁকে বলল, উল্কির অ্যালফাবেট কি এই রকম? আহমদ মুসার আঁকা অ্যালফাবেটের দিকে তাকিয়ে বিস্ময়ে চোখ ছানাবড়া হয়ে উঠল জেজি শ্যাংয়ের। বলল, হ্যাঁ, ঠিক এ অ্যালফাবেটই। কিন্তু আপনি জানলেন কি করে? আহমদ মুসা মুখ তুলল, তাকালো জেঝি শ্যাংয়ের দিকে। গম্ভীর আহমদ মুসার মুখ। বলল, ওই উল্কির সাথে আমি পরিচিত জনাব। আমার শত্রুরা দেখছি আপনার পরিবারেরও শত্রু। অপার বিস্ময় ফুটে উঠল জেজি শ্যাং এবং নে নোয়ার চোখে মুখে। দ্রুত কণ্ঠে দুজনেই বলে উঠল, আপনি ওদের জানেন? ওরা আপনারও শত্রু? পুরো জানি না, কিছু জানি শত্রু হিসেবে, জানার চেষ্টা করছি, বলল আহমদ মুসা। সেদিন যাদের দ্বারা আপনি আক্রান্ত হয়েছিলেন তারাই কি আপনার এই শত্রু? নেনোয়া বলল। ঠিক বলেছ, এরাই তারা, বলল আহমদ মুসা। কারা ওরা? জেজি স্যাং বলল। ওরা কারা তা আমি এখনো জানি না। ওদের জানি আমি সন্ত্রাসী হিসাবে। সেই বিমান হাইজ্যাক থেকে শুরু করে ওদের হাইজ্যাকার, কিডন্যাপার হিসেবে দেখছি। বলেছি, ওরা প্রেসিডেন্টের ভাগ্নিকে কিডন্যাপ করেছিল। কিডন্যাপ করেছে ডাক্তার ডা ও তার কলিগকে, আরও অনেক ভিআইপিকে, বলল আহমদ মুসা। ওরা দেখছি ভয়ঙ্কর সন্ত্রাসী দল। ওরা আমাদের পেছনে লাগল কেন? আমরা তো আর ভিআইপিদের মতো নই, জেঝি শ্যাং বলল। ভিআইপি নন, কিন্তু ভিআইপির চেয়ে বড় কিছু। আপনারা সবচেয়ে প্রাচীন পরিবারের উত্তরসূরি, বলল আহমদ মুসা। আপনি কি মনে করেন আমাদের উপর বিপদটা এই কারণে? নেনোয়া বলল। আমি তা জানি না, কিন্তু এছাড়া কোনো কারণও তো দেখছি না। আচ্ছা, আপনারা বলুন তো, আপনাদের মতো প্রাচীন পরিবার দেশে আর আছে কি? বলল আহমদ মুসা। দেশের সব খবর আমার কাছে নেই। একটা উল্লেখযোগ্য তথ্য আমার কাছে আছে। প্রাচীন চীনের ঐতিহাসিক শাসন সময়ের শুরুতে 2699 থেকে 2588 খ্রিস্টপূর্ব অব্দে চীন শাসনকারী সম্রাট হুয়াংফির বংশধর পূর্ব চীনের পিত নদী বিধৌত সাংডন প্রদেশের জিব্বা শহরে বাস করে। সম্রাট হুয়াংফিকে ইয়েলো সম্রাট বলেও অভিহিত করা হয়। তার আরও নামের মধ্যে একটা নাম ছিল কিন শিং খুয়া। জিবো শহরের সেই পরিবারটির কর্তা ব্যক্তির নাম কিন শিং হুয়া। তারা চীনের একটি প্রাচীন পরিবার, তবে তাদের পরিবার ইতিহাসের আওতার মধ্যে রয়েছে। কিন্তু ইতিহাস
আমাদের পরিবারের সময়কাল পর্যন্ত পৌঁছতে পারেনি। বলা হয় আমাদের পরিবারের প্রধান ব্যক্তি সম্রাজ্ঞী নুয়া ছিলেন একাধারে শাসক, অন্যদিকে দিব্যক্ষমতা সম্পন্ন মানুষ, দেবতা। তাদের ধর্মশালায় কোনো প্রতিমা, মূর্তি ছিল না। অদৃশ্য দেবতার পূজা হতো। ধন্যবাদ জি স্যাং। আপনি জিবো শহরের যে পরিবারের কথা বললেন তার কর্তাকিন সিংহুয়া কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং পার্টির প্রাচীন ইতিহাস বিভাগের প্রধান পরিচালক, তাই তো? বলল আহমদ মুসা। ঠিক, আপনি ঠিক চিনেছেন, জি স্যাং বলল। আহমদ মুসা যখন কথা বলছিল তখনও তার মনে অন্য কথার ঝড়। তাহলে লু জির বাবাই দেখছি জি স্যাং পরিবারের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। আর দ্বিতীয় প্রাচীন পরিবার হওয়া এবং তাদেরও আমার শত্রুর উল্কি প্রতীক এক হওয়া প্রমাণ করছে। লু জির বাবা কিং শিং হুয়াই তাহলে সব কিডন্যাপের জন্য দায়ী, আর তারা জি স্যাং পরিবারের শত্রু নিশ্চয়। এজন্য হতে পারে যে প্রাচীনত্বের দিক দিয়ে ১ নম্বর পরিবার যদি না থাকে তাহলে কিনশিং হোয়াইয়ের ২ নম্বর পরিবার তখন ১ নম্বর পরিবারের সম্মানে অধিষ্ঠিত হবে। এই হিংসারই তাহলে শিকার এই পরিবার, বলল আহমদ মুসা। আমি বোধহয় আপনার শত্রুকেও পুরোপুরি চিনে ফেলেছি। তবে গেটের কলিং বেল বেজে উঠল। থেমে গেল আহমদ মুসা। নুয়া উঠে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। গেটম্যান ভেতরে ঢুকল, বলল, জনাব ওয়াং আলীর কাছ থেকে একজন লোক এসেছে, নিয়ে এসো। বলেই স্বগত কণ্ঠে জি শ্যাং বলল, ওয়াং আলী আসার কথা। তিনি লোক পাঠালেন কেন? গেটম্যান প্রবেশ করল লোকটিকে নিয়ে। জি শ্যাং লোকটিকে বসতে দিয়ে বলল, কি খবর চৌ? চৌ লোকটি একটা চিঠি জি শ্যাংয়ের দিকে তুলে ধরে বলল, ওয়াং আলীরা খুব বিপদে, এই চিঠি দিয়েছেন তিনি। একটু থেমেই তাড়াতাড়ি বলল, আমি যেতে পারি গুরুজি? জি শ্যাংকে এলাকার লোকরা একজন ধর্মগুরু হিসাবে মান্য করে। তিনি শুধু প্রাচীনতম বংশের কর্তা ব্যক্তি নন, তিনি প্রাচীনতম মন্দিরের পুরোহিত। চিঠির ভাঁজ খুলতে খুলতে জি শ্যাং বলল, যাও, ধন্যবাদ। চৌ চলে গেল। চিঠিটা পড়ছি জনাব। আহমদ মুসার দিকে তাকিয়ে বলল জি শ্যাং। ওয়াং আলীর বিপদের কথা শুনে আহমদ মুসাও উদ্গ্রীব হয়ে উঠেছিল কি ঘটেছে তা জানার জন্যে। বলল, প্লিজ পড়ুন। পড়তে শুরু করল জি শ্যাং। মান্যবর গুরুজি, আকস্মিক এক বিপদে পড়ে আমি আপনার ওখানে যেতে পারলাম না, আমি দুঃখিত। খুব বিপদ আমাদের সামনে। আমরা যাদের ভয়ে শানশি এলাকা থেকে পালিয়ে এসেছিলাম তারা এ এলাকার মিত্রদের সাথে মিশে আমাদের উপর চড়াও হতে আসছে। শুনলাম তারা গোপনে তাদের মিত্রদের এখানে এসে জমায়েত হয়েছে। যে কোনো সময় আক্রমণ হতে পারে। আমি কি করব সেই চিন্তায় আমরা এখন অস্থির। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন তিনি যেন আমাদের সাহায্য করেন। কথা রাখতে না পারায় আবারও দুঃখ প্রকাশ করছি। ওয়াং আলী। চিঠি পড়া শেষ হল। কেউ কোনো কথা বলল না। জি শ্যাংয়ের চোখে মুখে উদ্বেগ ও দুঃখের প্রকাশ। আহমদ মুসার মুখ গম্ভীর, ভাবনার ছায়া তার চোখে মুখে। অল্পক্ষণ পরেই আহমদ মুসা চোখ তুলল জি শ্যাংয়ের দিকে, বলল, ওয়াং আলীরা এখান থেকে কত দূরে, কোথায় থাকেন? আমাদের মাউন্ট হ্যাংশানের এই শাখাটা দক্ষিণে ১ মাইল দূরে হু উপত্যকা পর্যন্ত গেছে। এই হু উপত্যকার উত্তরে এই পাহাড়ের দক্ষিণ ঢালে ওয়াং আলীরা আশ্রয় নিয়েছে, বলল জি শ্যাং। ওখানে কাদের বাস? আহমদ মুসা বলল, উপত্যকায় প্রধানত হারা বাস করে, কিন্তু পাহাড় এলাকায় উইঘুর এবং হুইদের বাস।
বলল জেঝি শ্যাং। উদ্বাস্তুহুয়েরা সুদূর উত্তর শাংশি থেকে শাংশি প্রদেশের এই জায়গাটাকে বসতির জন্য পছন্দ করার কারণ। আহমদ মুসা বলল, এই এলাকায় কোনো জাতিগত বিরোধ নেই। হান, উইঘুর, হুই সবাই মিলেমিশে বাস করে। উইঘুরদের কোনো মেয়ে হানদের ঘরে যায়নি বটে, কিন্তু হানদের প্রচুর মেয়ে উইঘুর, হুই বিশেষ করে হুইদের ঘরে এসেছে। এই এলাকার রাজনীতিতেও জাতি বিভেদ নেই। গণপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেও হান, হুই, উইঘুর সবাই সুযোগ পায়, বলল জেঝি স্যাং। উইঘুর উদ্বাস্তুরা যদি কোনো বৈরিতা ও আক্রমণের শিকার হন, তাহলে সবাই মিলে তাদের সাহায্য করবে না, আহমদ মুসা বলল। এটা নির্ভর করছে এখানকার সরকারি অফিস ও পুলিশের ভূমিকার উপর। পুলিশ যদি উইঘুরদের সক্রিয় সমর্থন দেয়, তাহলে তারা সবার সমর্থন পাবে। কিন্তু যদি পুলিশ নিষ্ক্রিয় থাকে, সাহায্যে এগিয়ে না আসে, তাহলে এলাকার লোকরা উদ্বাস্তু উইঘুরদের সমর্থন করবে, কিন্তু সক্রিয় সাহায্যে এগিয়ে আসবে না, বলল জেঝি শ্যাং। কিন্তু যদি উদ্বাস্তু উইঘুররা আত্মরক্ষা করতে আক্রমণ ঠেকাতে পারে, তাহলে অন্যান্য বাসিন্দা ও পুলিশের প্রতিক্রিয়া কি হবে? আহমদ মুসা বলল, স্থানীয় বাসিন্দারা খুশি হবে। পুলিশও প্রকাশ্যে কিছু বলবে বলে মনে হয় না। কিন্তু ওয়াং তার চিঠিতে আক্রমণকারীদের সাথে স্থানীয় কারো কারো যোগ সাজুসের কথা বলেছে। যদি তা হয়, তাহলে এটা একটা সমস্যা হতে পারে। তবে উইঘুর উদ্বাস্তুরা যদি আত্মরক্ষা করতে পারে, তাহলে ওরা কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে বলে মনে হয় না, বলল জেঝি শ্যাং। আহমদ মুসা তৎক্ষণাৎ কথা বলল না, ভাবছিল সে। একসময় সে বলল, মিস্টার জেঝি শ্যাং, আমি হু উপত্যকার ওখানে যেতে চাই। আপনি যাবেন? কেন? বলল ঝি শ্যাং। ওয়াং আলীর বিপদটাকে সরেজমিনে জানা। আহমদ মুসা বলল। একটু চিন্তা করল জেঝি শ্যাং। বলল, আপনি গেলে তো আমাকেও যেতে হবে, আপনাকে একা ছাড়তে পারি না। থামল একটু, আবার বলল, ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নেই। একটু কাজ আছে আমার, তারপরেই আমরা যাব। বাবা, আমি যেতে পারি না, কালকে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ, বলল নেনুয়া। মা, ওখানে আমরা একটা বড় ঝামেলার আশঙ্কা করছি, আমরা তাড়াতাড়ি চলে আসব, তোমার গিয়ে কাজ নেই, জেঝি শ্যাং বলল। বাবা, ওয়াং আলী আঙ্কুলের মেয়ে ফা জিয়া হাদিদ আমার ভালো বন্ধু। ওদের যদি বড় ঝামেলা হয়ে থাকে, তাহলে কি আমি তার পাশে গিয়ে দাঁড়াব না? আমাদের বাড়িতে সন্ত্রাসীরা হামলার পর কয়েকদিন সে আমাকে সঙ্গ দিয়েছে, বলল নেনুয়া। জেঝি শ্যাং একটু চিন্তা করে আহমদ মুসার দিকে চেয়ে বলল, আপনি কি বলেন জনাব, ওখানে যাবার প্রস্তাব তো আপনার। নেনুয়ার দাবিটা সামাজিক। ঠিক আছে, সে যাক, আহমদ মুসা বলল। তিনজনই যাত্রা করল হু উপত্যকায়। গাড়ি ড্রাইভ করছিল নেনুয়া। পেছনের সিটে আহমদ মুসা এবং জেঝি শ্যাং। ছুটে চলল গাড়ি। ওয়াং আলী তার দীর্ঘ কথা শেষ করতে গিয়ে বলল, ওগুলো শিক্ষা শিবির নয়, আসলে ওগুলো আমাদের জাতি ধ্বংসের একটা ভয়ঙ্কর কর্মসূচি। ওখানে আমাদের কিশোর যুবক যুবতীরা তাদের ঈমান আকিদা থেকে সরে আসে। যারা ঈমান আকিদার উপর অনড় থাকে, তাদের এক এক করে গুম করে ফেলা হয়। এ বৈঠকে উপস্থিত আহমদ মুসা, জেঝি শ্যাং সহ উদ্বাস্তু উইঘুরদের যুবক, তরুণ ও প্রবীণ বয়সের নেতৃবৃন্দ। কথা হচ্ছিল ওয়াং আলীর বাড়ির ভেতরের বৈঠকখানায়। পর্দার আড়ালে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা নেত্রীও এসেছেন। এর আগে আহমদ মুসাহু উপত্যকার পাহাড়ে উদ্বাস্তু উইঘুর বসতিতে পৌঁছলে ওয়াং আলী আহমদ মুসাকে স্বাগত জানিয়েছিল। আহমদ মুসার নাম না জানতে পারলেও আহমদ মুসার সাহস ও সংগ্রামের বিস্ময়কর কাহিনী ওয়াং আলী শুনেছিল জেঝি শ্যাংয়ের কাছে। খুশি হয়েছিল আহমদ মুসাকে পেয়ে। ওয়াং আলীর স্বাগত জানানোর জবাবে আহমদ মুসা বলেছিল, জনাব, আমি আপনাদের বিপদের কথা শুনেছি, কিন্তু সব কথা জানি না। তাছাড়া আপনাদের উদ্বাস্তু হওয়ার কাহিনীও জানতে আমার আগ্রহ। ওয়াং আলী বলেছিল, আমাদের কথা যারা শোনার কথা, তারা কেউ শোনেনি, প্রতিকারও পায়নি।
আপনি শুনলে খুশি হব। আহমদ মুসার সাথে কথা বলার আগে ওয়াং আলী তার লোকদের মধ্য থেকে নেতৃস্থানীয়দের ডেকে নিয়েছিল। বিপদের প্রেক্ষিতে সবাই আশেপাশেই ছিল। ওয়াং আলীর কথা শেষ হলে আহমদ মুসা বলল, আপনাদেরকে ওই শিক্ষা শিবিরে জোর করে নেয়ার ব্যাপারে আপনারা পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ করেননি? হ্যাঁ, ওই কথা বলতে ভুলে গেছি। আমরা পুলিশের কাছে গিয়েছিলাম। এলাকার পুলিশ অফিসের কর্তা ব্যক্তি বিষয়টাকে কোনো গুরুত্বই দেননি। বলেছিলেন, এটা নতুন কি? অন্যান্য অনেক জায়গায় এ ধরনের শিক্ষা শিবির হচ্ছে। তোমরা বাধা দিচ্ছ কেন? ওরা যা বলে তাই করো। আমাদের আর কোনো কথাই পুলিশ শুনতে চায়নি। আমরা ফেরার পথে পুলিশ অফিসের বাইরে ছোট ব্যাংকের একজন পুলিশ অফিসার আমাদের বলেছিলেন, আপনারা প্রশাসনে গিয়ে অভিযোগ করুন। এ পুলিশ অফিসে কোনো বিচার পাবেন না। আচ্ছা বলুন তো, এই শিক্ষা শিবির কর্মসূচি কি সরকারের? সরকারি হলে তো সরকারি কর্মচারীরা যাবেন, কিন্তু যারা যান তাদের তো সরকারি কর্মচারী বলে মনে হয় না, বলেছিলাম আমি পুলিশকে। তিনি বলেছিলেন, না না, এটা সরকারি কর্মসূচি নয়। একটা অপরিচিত সংস্থা এটা করছে বলে আমরা জানি। সরকারের প্রশাসন ও পুলিশের কিছু লোক ওদের সহযোগিতা করে। ওরা যা করে সরকার সবকিছু জানে বলে মনে হয় না। বলে একটু থেমেই ওয়াং আলী আবার শুরু করল, এখানকার পুলিশ অফিসের অবস্থাও কত কটা এই রকমই। পুলিশ অফিসের প্রধানকে গিয়ে জানালাম, আপনাদের বিশেষ করে আপনার সহযোগিতায় আমরা বসতি গড়েছি। আমরা খবর পেয়েছি একটা গ্রুপ আমাদের বসতি ধ্বংস করতে আসছে। আমরা আপনার সাহায্য চাই। কারা আসছে জানেন? বলেছিলেন পুলিশ অফিসের পুলিশ প্রধান। ইয়েলো নদীর ওপারের শানসি এলাকা থেকে তারা এসেছে বলে আমরা জানতে পেরেছি, বলেছিলাম আমি। পুলিশ কর্মকর্তা বলেছিলেন, শুধু ইয়েলো নদীর ওপার থেকে নয়, এপারের লোকও সামিল আছে। তাহলে তো নিজেই সবকিছু জানেন স্যার, প্লিজ আমাদের সাহায্য করেন, বলেছিলাম আমি। কখন কি ঘটবে আমরা জানি না। সার্বক্ষণিকভাবে কয়েকজন পুলিশকে যদি রাখি তারা ভালো কিছু করবে কিংবা করতে পারবে, সে আস্থা আমার নেই। আপনাদের নিরাপত্তার মতো আমারও নিরাপত্তার প্রশ্ন আছে। সুতরাং চাইলেই আমি কিছু করতে পারব না, বলেছিলেন পুলিশ অফিসার। আমি অনুরোধ করেছিলাম, প্লিজ আপনি সরকারকে জানিয়ে আমাদের সহযোগিতা করুন। তিনি বলেছিলেন, সরকারকে মানে উপরের পুলিশকে জানানো তো? রোগ কিছু কিছু সেখানেও সংক্রমিত হয়েছে। লোভের বশীভূত অনেকেই হয়। সন্ত্রাসকে সবাই ভয় করে। আর বাস্তুহারাদের বসতিতে কেউ কেউ অবৈধ বলে কিছু করে বসে। তাহলে আমাদের কি করার আছে? শেষে আমি বলেছিলাম, আমরা তাহলে কি করব? তিনি বলেছিলেন, আমরা ওদিকে নজর দেবও না, যা ইচ্ছা তাই করো, পরে আমরা সরকারকে জানাব। ঊর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষই এর বিহিত করতে পারেন। আমি হতাশ হয়েই সেখান থেকে ফিরে এসেছি। কিন্তু আশার কথাও তিনি কিছু বলেছেন, বলল আহমদ মুসা। তিনি কি আশার কথা বলেছেন? ওয়াং আলী বলল। প্রথমেই বলা যায়, তিনি আক্রমণকারীদের সন্ত্রাসী দল মনে করেছেন, আর দ্বিতীয়ত বলেছেন, আক্রমণকারীদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করতে পারেন, তারা দিকে নজর দেবেন না। আরও একটা কথা বলেছেন তিনি, ঘটনা যখন তিনি জানবেন এর বিহিত করার জন্যে ঊর্ধ্বতন সরকারকে অবহিত করবেন। তাতে নিশ্চয় আক্রমণকারীরাই আসামি হবেন, বলল আহমদ মুসা। তাহলে আমাদের করণীয় কি জনাব? সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা কি করে লড়াই করব? আমাদের আত্মরক্ষার অস্ত্র যা ছিল পুলিশ তো নিয়ে গেছে। আমরা তো খালি হাতে এখানে এসেছি। আর সন্ত্রাসীদের হাতে আমরা যদি নিশ্চিহ্ন হয়ে যাই, পরে পুলিশ কোনো প্রতিকার করলে আমাদের তাতে কি লাভ? ওয়াং আলী বলল। ঠিক বলেছেন জনাব, কিন্তু কি করা যায়? এ ব্যাপারে আপনার মন কি বলছে? বলল আহমদ মুসা। ওদেরকে আমরা আমাদের বসতি আক্রমণ করতে দিতে চাই না। শক্তি থাকলে ওদেরকে আমরাই আক্রমণ করতাম, ওয়াং আলী ভাবল। শক্তি নেই বলছেন, এখন কি করবেন মনে করছেন? বলল আহমদ মুসা। কিছুই ভাবতে পারছি না।
আগে ভেবেছিলাম মাটি কামড়ে নিজ বসতিতেই পড়ে থাকব, কিন্তু এখন ভাবছি জীবন দিয়ে কেন আমরা শত্রুদের ষড়যন্ত্রকে বিজয়ী করব। তার চেয়ে বসতি ত্যাগ করাই আমাদের জন্য ভালো, ওয়াং আলী বলল। কিন্তু সময় তার জন্য আপনারা পাবেন না, বরং পলায়ন পর বিশৃঙ্খল ও অবিন্যস্ত অবস্থায় তারা যদি আপনাদের পেয়ে যায়, ক্ষয়ক্ষতি আপনাদের তখন বেশি হবে। উদ্বেগ ফুটে উঠল ওয়াং আলীর চোখে মুখে। বলল, তাহলে শেষ হয়ে যাওয়াই কি আমাদের ভবিতব্য? ওয়াং আলীর কথা শেষ হতেই ভেতর থেকে একটা তরুণী কণ্ঠ চিৎকার করে উঠল, না, এভাবে ধ্বংস আমাদের ভবিতব্য নয়। আমরা মানি না। আমরা এবার মোকাবিলা করব। ওরা প্রস্তুত হয়ে আসার আগেই ওদের আমরা আক্রমণ করব। আমরা যুবতরুণরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। আহমদ মুসা ভেসে আসা কণ্ঠস্বরের দিকে তাকিয়েছে। তার চোখে মুখে বিস্ময়, আনন্দ। ওয়াং আলী আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, জনাব, তরুণীটি আমার মেয়ে উম্মে খাওলা হুইফেং। শানশির একটি মহিলা মাদ্রাসায় পড়ে। বসতিতে ওদের একটা সংগঠন আছে। আহমদ মুসা ওয়াং আলীকে ধন্যবাদ দিয়ে ভেতরে মেয়েদের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ তোমাদের সাহস ও সিদ্ধান্তের জন্য। তোমাদের সিদ্ধান্ত যদি এটাই হয়, তাহলে আমি তোমাদের সাথে আছি। তবে তোমরা যা চাচ্ছ সেটা হবে না। তোমাদেরকে কোনোভাবেই আক্রমণকারী হওয়া চলবে না। কেন? তরুণীটি বলল, উইঘুর মুসলমানদের গায়ে এমনিতেই সন্ত্রাসের লেবেল আছে। এই অভিযোগ তাহলে আরও বাড়বে, বলল আহমদ মুসা। তাহলে? তরুণীটি বলল ভেতর থেকে। তাহলে ওরাই আগে আক্রমণকারী হোক, বলল আহমদ মুসা। ওরা তো আক্রমণকারী। ওরাই তো আমাদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করেছে। এবারও এসেছে আমাদের নিশ্চিহ্ন করতে, তরুণীটি বলল। কেউ কাউকে নিশ্চিহ্ন করতে পারে না, আল্লাহ না চাইলে। এবং তোমরাও যদি চাও নিজেদের রক্ষা করতে আল্লাহর দেয়া শক্তি ও যোগ্যতা ব্যবহার করে, তাহলে আল্লাহর সাহায্য তোমরা পাবে, বলল আহমদ মুসা। আহমদ মুসার কথা শেষ হতেই ওয়াং আলী বলল, আমরা খুশি হব এই বিপদে আপনি আমাদের সাথে থাকলে। আপনাদের নেতৃস্থানীয় কয়েকজনকে নিয়ে আমি বসতে চাই, সম্ভব হলে এখনই, বলল আহমদ মুসা। ওয়াং আলীর ভেতরের বসার ঘরে বৈঠক বসেছে। ওয়াং আলী সহ 4 জন সর্দার বসেছে সর্দারের আসনে। তাদের 4 জনের মাঝখানে বসানো হয়েছে আহমদ মুসাকে। তাদের সামনে বসেছে হেংশান পাহাড়ের ধর্মনেতা জে-ঝি শ্যাং এবং তার মেয়ে নে নুয়া। সবার সামনে অর্ধচন্দ্রাকারে বসেছে ওয়াং আলীর মেয়ে উম্মে খাওলা হুইফেং সহ 2 জন যুব নেতা। মেয়ে দুজনের মাথাসহ সর্বাঙ্গ কালো চাদরে ঢাকা। কথা শুরু করেছিল ওয়াং আলী। ওয়াং আলীর কথা শেষ না হতেই বাইরে থেকে 2 জন ছুটে এলো। চিৎকার করে বলল, ওরা আমাদের আক্রমণ করতে ছুটে আসছে, এখনই এসে পড়বে। আতঙ্কের গুঞ্জন উঠল বৈঠকে। আহমদ মুসা হাত তুলে সবাইকে থামিয়ে দিয়ে বলল, ছুটে আসা লোক 2 জনকে। শত্রুরা আসছে কোন দিক থেকে, পাহাড় না উপত্যকার পথে? উপত্যকার দিক থেকে তারা উঠে আসছে, বলল 2 জনের একজন। কত দূর পর্যন্ত এসেছে ওরা? আহমদ মুসা বলল, পাহাড়ের গোড়ায়, বলল আগের লোকটি। কত দূর থেকে ওদের দেখেছ? আহমদ মুসা বলল, 2 গজ দূর থেকে হবে স্যার, 2 জনের দ্বিতীয়জন বলল। কতজন হবে ওরা? আহমদ মুসা বলল, 30-35 জন হবে। 2 ভাগে বিভক্ত হয়ে এগিয়ে আসছে। একজন ঘোড়সওয়ারের নেতৃত্বে 15-20 জনের একটা দল সামনে, বেশ একটু পেছনে অবশিষ্টরা। তারা পাহাড়ের গোড়ায় এসে সিঙ্গল লাইনে ছড়িয়ে পড়ছে বসতির দক্ষিণ পাশে, বলল শেষোক্ত লোকটি। আহমদ মুসা কিছু বলল না। মুহূর্তের জন্য চোখ বুজল। চোখ খুলেই আবার তাকাল ওয়াং আলী ও সর্দারদের দিকে। বলল, বুঝা যাচ্ছে ঘোড়সওয়ার ওদের সর্দার বা নেতার নেতৃত্বে। ওদের সামনের দলটি আপনাদের বসতির সম্মুখভাগ আক্রমণ করবে, আর পেছনের দলটি আপনাদের ঘিরে ফেলছে দক্ষিণ ও পশ্চিম দিক থেকে। সামনে থেকে তাদের আক্রমণ হবার পর ওরা পাশ থেকে আক্রমণ করবে, বসতির কেউ যাতে পালাতে না পারে।
ওদের সামনের আক্রমণ যদি ব্যর্থ করে দেয়া যায় তাহলে তাদের পাশের আক্রমণ দুর্বল হয়ে পড়বে। আমার প্রথম পরামর্শ হল জীবনের ক্ষয়ক্ষতি এড়াবার জন্যে বসতির সামনে সহ সব দিকের প্রান্ত বরাবর কয়েকটি করে বাড়ি খালি করুন। বয়স্ক ও নারী শিশুদেরকে বসতির মাঝ বরাবর এক জায়গায় রাখুন। সক্ষম নারী পুরুষরা যা আছে তাই নিয়ে বসতির প্রান্ত বরাবর দাঁড়িয়ে যাবে, সম্মুখ যুদ্ধের জন্য নয়, গেরিলা আক্রমণের লক্ষ্যে। আর বসতির সম্মুখভাগের ভার আমার হাতে থাকবে। 2. সম্মুখভাগের সব আলো জ্বালিয়ে রাখুন। 3. ভিডিও ক্যামেরা থাকলে সেটা অন করে বসতির সামনের চত্বরের কোথাও লুকিয়ে রাখুন। এবং 4. সব দিক নিরাপদ হলে আমি রিভলভারের 3টা ফাঁকা গুলি করব, এরপর সবাই বেরিয়ে আসবেন। আহমদ মুসা থামলে উম্মে খাওলা হুইফেং কিছু বলার জন্যে উঠে দাঁড়িয়েছিল। আর কোনো কথা নয়, ওরা এসে পড়বে। যে কাজগুলোর কথা বলা হয়েছে তা করুন এবং সবাই তার স্ব স্ব দায়িত্ব পালন করুন, বলল আহমদ মুসা। ওয়াং আলী উঠে দাঁড়াল, বলল, জনাব, যা বললেন তা সবই এখনই করতে হবে, কিন্তু বুঝতে পারছি না এসব দিয়ে কি হবে, কিভাবে ওদের ঠেকানো যাবে। হাসল আহমদ মুসা, বলল, ঠেকাবার শক্তি শুধু আল্লাহরই আছে, আমরা তার উপরই ভরসা করছি। প্লিজ আপনি। আহমদ মুসা কথা শেষ করতে পারল না। একজন লোক পাহাড়ের ঢালের দিক থেকে ছুটে এলো, চাপা কণ্ঠে চিৎকার করে বলল, সবাইকে পালাতে হবে, ওরা আক্রমণ করতে ছুটে আসছে। সবার হাতে স্টেনগান, রিভলভার, আরও কত কি কে জানে। ওরা এখন কত দূর, বলল আহমদ মুসা। ঢালের অনেকখানি উঠে এসেছে, পথে বিক্ষিপ্তভাবে যে বাড়িগুলো পেয়েছে তা ভাঙচুর করেছে। লোকরা পালিয়ে বসতির এদিকে চলে এসেছে, লোকটি বলল। আহমদ মুসা তাকালো ওয়াং আলীর দিকে, বলল, কতটা সময় লাগবে ওদের আসতে? 10 মিনিট, ওয়াং আলী বলল। সামনের এই বাড়িগুলো খালি করে দিন অবিলম্বে, আর সামনের চত্বরে আলোর ব্যবস্থা তো হচ্ছেই। বসতির সামনে শুধু আমিই থাকব, বলল আহমদ মুসা। আপনার পেছনে 2-1 থাকলে ভালো হয় না জনাব, ওয়াং আলী বলল। একজন ক্যামেরাম্যান তো আমি রাখছি, আরও 2-1 থাকতে পারে, তবে তারা আমার নির্দেশ ছাড়া কিছুই করবে না, বলল আহমদ মুসা। একটু সামনেই হইচই শোনা গেল। একজন ছুটে এলো আহমদ মুসাদের দিকে। এই বস্তিরই লোক, বলল, ওরা এসে পড়েছে, জ্বালিয়ে দেবে আমাদের বসতি, মেরে ফেলবে সবাইকে। দ্রুত আহমদ মুসা তাকালো ওয়াং আলীর দিকে, বলল, আমি যেভাবে বলেছি সেভাবেই হবে সবকিছু। উপস্থিত সবাইকে নিয়ে দৌড়ে পেছনে হাঁটতে হাঁটতে বলল, আপনি কোথায় থাকবেন, কি করবেন? আমার কথা ভাববেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, বলল আহমদ মুসা। ওরা এসে গেল। আহমদ মুসা দ্রুত একটা আড়ালে সরে গিয়েছিল। অগ্রবাহিনীর 20 জনের একটা দল মারমুখী উন্মত্ততা নিয়ে এসে দাঁড়াল বসতির সামনে। একজন চিৎকার করে বলল, কে কোথায় আছো, বেরিয়ে এসো, জেহাদ করো আমাদের সাথে, কাপুরুষের মতো লুকিয়ে কেন? কোনো উত্তর পেল না কোথাও থেকে। একজন বলল, কেউ বেরোবে না, ওরা নিশ্চয় চোরাগোপ্তা আক্রমণের জন্য প্রস্তুত হয়ে ওত পেতে বসে আছে। চলো আমরা ঘরবাড়িতে আগুন লাগাই, তখন সুর সুর করে বেরিয়ে আসবে আমাদের বন্দুকের খোরাক হবার জন্যে। নেতা গোছের লোকটি যে প্রথম কথা বলেছিল বলল, ঠিক বলেছ। বলেই সে একটা আগুন বোমা ছুড়ল সামনের বাড়ির বৈঠকখানা লক্ষ্যে। তার দেখা দেখি আরও অনেকগুলো আগুনের বোমা ছুটে গেল সামনের বাড়িগুলো লক্ষ্যে। কয়েক মুহূর্তের মধ্যেই বসতির সামনের বাড়িগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। আহমদ মুসা চত্বরের লাইট পোস্টে স্থাপিত ভিডিও ক্যামেরার দিকে একবার তাকিয়ে আড়াল থেকে বেরিয়ে এল। আত্মসমর্পণের ভঙ্গিতে 2 হাত উপরে তুলে এগুতে লাগল আক্রমণকারী সন্ত্রাসীদের দিকে। বলল, আপনারা প্লিজ থামুন, বসতির উপর আক্রমণ দয়া করে বন্ধ করুন। তারা তো আপনাদের কোনো ক্ষতি করেনি, আপনারা তাদের উচ্ছেদ করেছেন তাদের বসতি থেকে। তারা মেনে নিয়েই পালিয়ে এসে এখানে বসতি গড়েছে। আপনারা তাদের এ আশ্রয়টুকু ধ্বংস করবেন না, আপনারা প্লিজ।
আহমদ মুসার কথার মধ্যেই নেতা গোছের লোকটি চিৎকার করে বলে উঠল, কে তুমি? তোমাকে তো চীনা মনে হচ্ছে না। সরে যাও আমাদের সামনে থেকে। আমরা এই বসতিকে তার বাসিন্দা সমেত মাটির সাথে মিশিয়ে দেব। ওদের অপরাধ কি? বলল আহমদ মুসা। আমরা কোনো কৈফিয়ত দিতে রাজি নই। সরে দাঁড়াও, না হলে তোমাকেই আগে শেষ করব, চিৎকার করে বলল সেই লোকটি। আমি সরব না। তোমাদের আইন ভাঙতে দেব না। সন্ত্রাস করতে তোমাদের দেব না, বলল আহমদ মুসা। আহমদ মুসার কথা শেষ হতেই সেই নেতা লোকটির স্টেনগান উপরে উঠল আহমদ মুসার লক্ষ্যে। ছুটে এলো এক ঝাঁক গুলি, তার সাথে অব্যাহত অট্টহাসি। লোকটির স্টেনগানের ট্রিগার শব্দ করার সাথে সাথে আহমদ মুসার দেহ ছিটকে পড়েছিল মাটির উপর, যেন গুলি খেয়ে সে ঢলে পড়েছিল মাটিতে। ওদের গুলিতে একটু ছেদ নেমেছিল। ওদের স্টেনগান ধরা হাতও কিছুটা শিথিল হয়ে পড়েছিল। পড়ে গিয়ে আহমদ মুসা মৃতের মতোই নিশ্চলভাবে শুয়েছিল। স্টেনগানধারীদের সর্দার গোছের লোকটি চিৎকার করে বলল, কেউ একজন গিয়ে নিশ্চিত কর যে শয়তানটা মরেছে কিনা। লোকটিকে মনে হয় ওরা হায়ার করে এনেছিল। কথাবার্তায় তাকে উইঘুর কিংবা চীনা মনে হল না। একজন ছুটে গেল। আহমদ মুসা উপুর হয়ে পড়েছিল। ছুটে যাওয়া স্টেনগানধারী লোকটি তার স্টেনগান দু হাতে ধরে ঠেলে আহমদ মুসাকে চিৎ করল। আহমদ মুসা এক ঝলক চেয়ে দেখল লোকটির দুই হাত স্টেনগানের ট্রিগার থেকে খানিকটা দূরে। আহমদ মুসা তার স্টেনগান দুহাত দিয়ে কেড়ে নিয়ে চোখের পলকে প্রথমে গুলি করল তাকে। স্টেনগানের সেই ব্যারেলটি নিমেষেই ঘুরিয়ে নিল অন্য স্টেনগানধারীদের দিকে। তারপর ওদের ওপর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কয়েকবার ঘুরিয়ে নিল স্টেনগানের ব্যারেল। ওদের কয়েকটা স্টেনগান গর্জন করে উঠেছিল বটে, কিন্তু ওদের গুলি আহমদ মুসার মাথার অনেক উপর দিয়ে চলে গেছে, আর অধিকাংশই তাদের হাতের স্টেনগান তোলার সুযোগ পায়নি। বুঝে উঠে স্টেনগান তোলার আগেই ওরা শেষ হয়ে গেছে। আহমদ মুসা শুয়েই আর একটু অপেক্ষা করল। কোনো গুলি এলো না কোনো দিক থেকে। উঠে দাঁড়ালো আহমদ মুসা, ছুটে গেল স্টেনগানধারীদের দিকে। দেখল ওদের কেউ বেঁচে নেই। আহমদ মুসা অভ্যেস অনুযায়ী সবাইকে সার্চ করতে চাইল, কিন্তু সে সময় নেই। আহমদ মুসা এগোল সর্দার লোকটির দিকে। ঠিক করেছে তাকেই শুধু সার্চ করবে। প্রথমে সে সর্দারের স্টেনগান সার্চ করল। তাতে বাঞ্ছিত সে মনোগ্রাম পেল না। দুই বাহু সার্চ করল, কিন্তু সেখানেও উল্কি নেই। সবশেষে সে তার শার্টের কলার ব্যান্ডে পেল বাঞ্ছিত সেই চিহ্ন, লুপ্ত প্রাচীন চীনা বর্ণমালার প্রথম বর্ণ। পাশেই তার মাথার ক্যাপ পড়েছিল চিত হয়ে। ওদিকে চোখ পড়তেই ক্যাপের ভেতরের টপে একটা মনোগ্রাম দেখতে পেল। ক্যাপ হাতে নিয়ে দেখল কালো ক্যাপে পেস্ট করা ডিপ কালো গোলাকার প্লাস্টিক খণ্ডে কিছু লেখা আছে। কালোর উপর ভায়োলেট রঙে প্রায় অদৃশ্য লেখাটি পড়ল, জোয়ান উ আর্মি। জোয়ান উ এই শব্দ দুটো পড়তেই তার মনে পড়ে গেল উডাং পর্বতের কোনো এক প্যালেস বা মন্দিরের কাহিনীতে এই নাম সে পেয়েছিল। সে চীনের এক লেজেন্ডারি হিরো। সে পেয়েছিল এক ঐশী তরবারি ও আশীর্বাদ। ওই তরবারি দিয়ে সব যুদ্ধেই বিজয়ী হয়েছে সে। তরবারিটা নানিয়ান মন্দির বা উঝেন মন্দিরে সংরক্ষিত আছে। এই সন্ত্রাসী দলটি তার নামেই বাহিনী গঠন করেছে, নাকি এই সন্ত্রাসী দলের নেতা এই নাম গ্রহণ করেছে? তাহলে দেখা যাচ্ছে কিডন্যাপকারী বাহিনীসহ সকলেরই নাম জোয়ান উ আর্মি। তাহলে সেই একই সন্ত্রাসী গোষ্ঠী এরা, ভাবল আহমদ মুসা। এই সময় ভিডিও ক্যামেরাম্যান হিসেবে কাজ করা উচাও এবং মে নুয়া ও উম্মে খাওলা হুইফেং বেরিয়ে এল। আহমদ মুসা ওদের দিকে এগোল, বলল,
সকলকে ধন্যবাদ যে আগুনের বিস্তার রোধ করা গেছে। আহমদ মুসা একটু থেমেই বলল, তোমরা এখানে অপেক্ষা করো। লাশ, তাদের অস্ত্র, যা যেখানে যেভাবে আছে সেখানেই থাকবে। কোনো কিছুতেই হাত দেয়া যাবে না। আমি দক্ষিণ দিক দিয়ে পশ্চিম দিকে যাচ্ছি। কয়েকটা গুলির শব্দ পেয়েছি। দেখি ওদিকে যাওয়া সন্ত্রাসীরা কি করছে। অবশ্য তোমাদেরকেও আমার সাথে আসতে পারো। চাও তুমি এসো। জায়গাগুলো আমি চিনি না। আহমদ মুসা একনাগাড়ে বলে গেল কথাগুলো। উচাও, নেনুয়া ও হুইফ্যাংদের চোখ তখন ছানা বড়া। অনেক প্রশ্ন, অনেক বিস্ময় তাদের চোখে মুখে। আড়াল থেকে সবটাই তারা দেখেছে। ১.৫ ডজন স্টেনগানধারীর আক্রমণের মুখে একক যুদ্ধ জয়ের একক নেতা আহমদ মুসাকে বোবা বিস্ময় নিয়ে তারা দেখছে। এক ঘোরের মধ্যে আহমদ মুসার নির্দেশ তারা শুনছে। আহমদ মুসা একটু থামতেই বসতির ভেতর থেকে ছুটে এলো ওয়াহালি। চিৎকার দিয়ে বলল, জনাব, এদিকের খবর কি? দক্ষিণ ও পশ্চিমের ওদের সবাই কি খবর পেয়ে এদিকে ছুটে এসেছে? আমাদের ইনফরমাররাই খবর দিল। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আহমদ মুসা সহ সবাই তাকালো দক্ষিণ দিকে। বসতির দক্ষিণ কোণায় পুড়ে যাওয়া বাড়ির পাশে ছুটে আসা লোকদের স্টেনগান বন্দুক উঠে আসছে আহমদ মুসার লক্ষ্যে। আহমদ মুসার স্টেনগান তখনও তার হাতে ঝুলছে। আহমদ মুসা ওদের দেখার সঙ্গে সঙ্গেই হাতের স্টেনগান ফেলে দিয়ে নিজকে ছুঁড়ে দিল দক্ষিণ দিকে মাটিতে। গুলিবর্ষণ তখন শুরু হয়ে গেছে। আহমদ মুসার দেহ ফুটবলের মতো কুণ্ডলি পাকিয়ে ছুটল দক্ষিণে স্টেনগানধারীদের দিকে। ওদের স্টেনগান, বন্দুক টার্গেট শিফট করছিল, কিন্তু তা আহমদ মুসার ছুটন্ত দেহের মতো ক্ষিপ্র নয়। আহমদ মুসার তীরের মতো ছুটন্ত দেহ সার বেঁধে দাঁড়ানো গুলিবর্ষণরত আক্রমণকারীদের মাঝখানে গিয়ে আঘাত করল। ওরা ৩ জন পড়ে গেল উপুর হয়ে। আহমদ মুসার দেহ ওদের পেছনে চলে গেল। আহমদ মুসা পড়ে যাওয়া একজনের স্টেনগান কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়াল এবং গুলিবর্ষণ শুরু করল। দাঁড়ানো লোকরা তখন ঘুরে দাঁড়াচ্ছিল। যারা পড়ে গিয়েছিল তারাও উঠছিল। সবাই আহমদ মুসার স্টেনগানের শিকারে পরিণত হল। কয়েক মিনিট নয়, কয়েক মুহূর্তেই শেষ হয়ে গেল সব। প্রায় ১৫ জনের মতো মানুষ, বলা যায় চোখের পলকে, লাশে পরিণত হল। এর আগে লাশ হয়ে গেছে আরও ২০ জন। বসতির ভেতর থেকে আরও উৎসুক মানুষ এসে দাঁড়িয়েছে। ঠিক এ সময় পুলিশের একটা হাইল্যান্ডার জিপ এলো বসতির চত্বরে। এসে দাঁড়াল লাশগুলোর পাশে। হাইল্যান্ডার জিপের পেছনে আরও ২টি জিপ। গাড়ি ৩টি দাঁড়াতেই পেছনের ২টি গাড়ি থেকে স্থানীয় পুলিশ স্টেশনের একজন অফিসার সহ ১০-১২ জন পুলিশ নামল। তারা এসে সামনের গাড়িটির চারদিকে অ্যাটেনশন হয়ে দাঁড়াল। সামনের গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নামল। বুঝা গেল বড় পুলিশ অফিসার সে। অফিসার নামার পর গাড়ির পেছন থেকে নামল ৪ জন পুলিশ। তাদের হাতে উদ্ধত স্টেনগান। এরা পুলিশ অফিসারটির বডিগার্ড বলে মনে হল। সামনের জিপ থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নামার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ অফিসারটি তাকে স্যালুট দিয়ে একটু দূরে দাঁড়ানো ওয়াং আলীকে দেখিয়ে বলল, ইনি নতুন এই অবৈধ বসতির প্রধান। হ্যাঁ, তাকে ডাকো। আর তোমার পুলিশকে বলো চারদিকটা ঘিরে ফেলতে, যাতে কেউ পালাতে না পারে। ওয়াং আলীকে ডাকল পুলিশ অফিসারটি। ওয়াং আলী এলো। এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন পুলিশ অফিসার বলল, এতগুলো খুন কিভাবে হলো? কে খুন করল ৩৫ জনের মতো মানুষকে? এ তো গণহত্যা। এরা আমাদের বসতিতে আগুন দিয়েছে। বসতির লোকদের হত্যার জন্যে এত অস্ত্রশস্ত্র নিয়ে এতগুলো লোক এসেছে। তাদেরকে হত্যা, অগ্নিসংযোগ থেকে বিরত থাকার অনুরোধ করলে একযোগে তারা ব্রাশ ফায়ার শুরু করে। তখন আত্মরক্ষার্থেই এই পাল্টা আক্রমণ করতে হয়। ওয়াং আলী বলল, একসাথে এত লোক হত্যা? বলল সেই অফিসারটি। এরা এত লোক না মরলে আমরা বসতির সকলেই মরতাম। ওরা আমাদের মেরে শেষ করার জন্যেই এত অস্ত্র, এত লোক নিয়ে এসেছিল। ওয়াং আলী বলল,
এদের কে হত্যা করল? আর অস্ত্র পেল কোথা থেকে? বলল ঊর্ধ্বতন পুলিশ অফিসার। এদের অস্ত্র নিয়েই এদের প্রতিরোধ করা হয়েছে। তাছাড়া আমাদের জীবন বাঁচানোর আর কোনো পথ ছিল না, বলল ওয়াং খুব জোরের সাথে। এ হত্যাকাণ্ড হল কার হাতে? বলল পুলিশ অফিসারটি। আমি এই ইউনিটির প্রধান, আমার হাতেই হয়েছে এই হত্যাকাণ্ড, ওয়াং আলী বলল। এই অত্যাধুনিক স্টেন গান আপনি ধরতে পারেন? না, পরিকল্পনা করে লোক মারার জন্যে সন্ত্রাসী হায়ার করেছিলেন, বলল পুলিশ অফিসারটি, তার কণ্ঠে কঠোরতা। আহমদ মুসা ধীরে ধীরে এগিয়ে এল, দাঁড়ালো পুলিশ অফিসারের সামনে, বলল, অফিসার, আমার হাতের এই স্টেন গান দিয়েই এ সন্ত্রাসীদের হত্যা করেছি আমি, এবং এই স্টেন গানটা আমি এদের হাত থেকে কেড়ে নিয়েছি। আহমদ মুসার কথা শেষ হতেই স্থানীয় পুলিশ অফিসারটি বলে উঠল, স্যার, এই লোকটি ওই গাড়ি নিয়ে আসা লোক। ও আপনি? প্রেসিডেন্টের পারিবারিক গাড়ি কোথায় পেলেন? গাড়িটা আমি জেঝি শ্যাংয়ের বাড়ি থেকে উদ্ধার করেছি, এখন একজন পুলিশের পাহারায় রেখে এসেছি। গাড়িটা কোত্থেকে চুরি করেছেন? মামলা যদি হয়ে থাকে তাহলে তারাই তো সব বলেছে। আবার জিজ্ঞেস করছেন কেন? বলল আহমদ মুসা। মামলা হয়নি, হবে। আমি এখনই টেলিফোন করছি প্রেসিডেন্ট হাউসে। প্রেসিডেন্ট প্রাসাদের গোয়েন্দা প্রধান উ ক্যাং আমার বস ছিলেন, তাঁর কাছ থেকে কেসটা আমি নিয়ে নিচ্ছি। এরপরেই আপনাকে নেব শ্রীঘরে। গাড়ি চুরি তো আছেই, তার সাথে আছে ৩০-৩৫ জন লোককে হত্যার অপরাধ, ভয়াবহ অপরাধ, বলল পুলিশ অফিসারটি। আহমদ মুসা হাসল, বলল, ঠিক বলেছেন অফিসার। এই ৩০-৩৫ জন অস্ত্রধারী যদি উইঘুরদের এই বসতিটা জ্বালিয়ে দিতে পারত, যদি পারত ৩,০০০ উইঘুরকে হত্যা করতে, এবং দোষটা যদি কোনো ক্রমে চাপানো যেত কুই অথবা হানদের ঘাড়ে, তাহলে কতই না ভালো হতো, তাই না অফিসার? বলেই আহমদ মুসা তাকাল স্থানীয় পুলিশ স্টেশনের পুলিশ অফিসারের দিকে, বলল, আপনি থানার অ্যাসাইনমেন্টে এখানে এসেছেন কেন? বলল স্থানীয় পুলিশ অফিসারটি, তার চোখে মুখে কিঞ্চিত বিব্রত ভাব। পুলিশ স্টেশন থেকে এনে থাকলে জনাব ওয়াং আলীদের মামলা আপনাকে রেকর্ড করতে হবে, তা না হলে এদেরকে পুলিশ স্টেশনে যেতে হবে মামলা দায়েরের জন্যে। এই সন্ত্রাসীরা যা করেছে তার পুরো ভিডিও রেকর্ড আমাদের কাছে আছে, বলল আহমদ মুসা স্বাভাবিক কণ্ঠে। পুলিশ অফিসারটি তাকালো ঊর্ধ্বতন পুলিশ অফিসারের দিকে। ঊর্ধ্বতন পুলিশ অফিসারটি আহমদ মুসার দিকে তাকিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, খুব তো আপনার সাহস, আসামি হয়ে বাদীর মতো কথা বলছেন। কে আসামি কে বাদী তা কোর্টে প্রমাণ হবে। সন্ত্রাসীরা যা করেছে তার সব প্রমাণ আমাদের হাতে আছে, সেটা তো বললাম, বলল আহমদ মুসা শান্ত কণ্ঠে। জ্বলে উঠল ঊর্ধ্বতন পুলিশ অফিসারের দুই চোখ, বলল, কোর্ট অনেক দূর, কালকের ভোর দেখতে পাবেন কিনা সেটা ভাবুন। বলেই পকেট থেকে ওয়্যারলেস বের করতে করতে বলল, কথা বলে নেই প্রেসিডেন্ট হাউসে, তারপর দেখাচ্ছি মজা। কল করল পুলিশ অফিসারটি। ওপারের সাথে কানেকশন হতেই বলল, স্যার, শান্সি থেকে আমি ডিআইজি গাও ইয়াং বলছি স্যার। আমরা ভালো আছি স্যার, একটা জরুরি ব্যাপারে টেলিফোন করেছি স্যার। আমি এখন হেংশান এলাকায় মাননীয় প্রেসিডেন্টের পারিবারিক পুলের একটা গাড়ি ধরেছি স্যার। নিশ্চয়ই চুরি হয়েছিল, চোরকে শর্মেদ ধরেছি স্যার। ওকে স্যার, গাড়ির নাম্বারটা এখনই দিচ্ছি স্যার, বলে ঊর্ধ্বতন সেই পুলিশ অফিসার ডিআইজি গাও ইয়াং নাম্বারটি নোট বই থেকে তাকে দিল। ডিআইজি গাও ইয়াং এর মুখে তখন হাসি ধরছিল না। ওকে স্যার, আমি হোল্ড করছি, বলেই ওয়্যারলেসটা মুখ থেকে সরিয়ে নিয়ে স্থানীয় পুলিশ অফিসারটির দিকে তাকিয়ে একগাল হেসে বলল, ও ক্যাং স্যার, প্রেসিডেন্টের কক্ষে ঢুকছেন। প্রেসিডেন্ট তাকে ডেকেছেন,
বলেই অয়ারলেস আবার মুখের কাছে তুলে নিল। পার হল কিছু সময়। জি স্যার, আমি অয়ারলেসে আছি। ডিআইজি গাওয়াংয়ের মুখটা হঠাৎ কিছুটা মলিন হয়ে উঠল এবং তাকালো আহমদ মুসার দিকে। বলল, না তেমন কিছু নয় স্যার, একটু কড়া জিজ্ঞাসাবাদ করেছি, ভয় দেখিয়েছি। হ্যাঁ স্যার, লোকটা চীনা নয়। আবার নীরবতা। একটু পরেই ডিআইজি গাও ইয়াং মুখ কাচুমাচু করে বলল, সরি, আমি বুঝতে পারিনি। সরি। আর স্যার, গাড়ির ব্যাপারটা ছাড়াও হেংশানে ৩০-৩৫ জন মারা গেছে ওর গুলিতে, এজন্যেও মাথাটা গরম হয়ে গিয়েছিল। আমি দুঃখিত স্যার। আগে সব জেনে নেয়া আমার উচিত ছিল। বলেই ডিআইজি ওয়্যারলেস মুখ থেকে সরিয়ে নিয়ে আহমদ মুসার দিকে তাকিয়ে তার দিকে এগোতে এগোতে নিচু কণ্ঠে বলল, স্যার, আমাকে মাফ করবেন স্যার, আমি বুঝতে পারিনি স্যার। প্রেসিডেন্টের পরিবার গাড়িটা যে আপনাকে দিয়েছে তাও আপনি বলেননি। স্যার, ওয়্যারলেসটা নিন, মাননীয় প্রেসিডেন্ট আপনার সাথে কথা বলবেন। আহমদ মুসা ওয়্যারলেসটা নিল। ওয়্যারলেস মুখের কাছে নিয়েই সালাম দিল। সালাম ইয়াং ম্যান, আমি সাংঘাতিকভাবে তোমাকে খোঁজ করছি। তুমি ভালো আছো তো? গাড়ি নিয়ে বোধহয় কিছু বিপত্তি ঘটেছে। আমি দুঃখিত ইয়াং ম্যান, বলল প্রেসিডেন্ট। আমি ভালো আছি এক্সেলেন্সি। আমাকে কেন খোঁজ করছেন এক্সেলেন্সি? খুব জরুরি দরকার। সেদিন তাড়াহুড়ার মধ্যে বিষয়টা আমার মনে আসেনি। আর তোমার পরিচয়টাও পরে জানলাম লিয়েন হুয়ার হাতে দেয়া চিরকুটে। খুব অসুবিধা না হলে তুমি এখনই এসো, এটা আমার অনুরোধ, বলল প্রেসিডেন্ট। এক্সেলেন্সি, এখনই? আহমদ মুসা বলল। হ্যাঁ ইয়াং ম্যান, যদি কোনো প্রোগ্রাম থাকে 2 দিন পিছিয়ে দাও। আর তুমি হেংশান অঞ্চলে কেন ইত্যাদি সব আসলেই শুনব। ঠিক আছে ইয়াং ম্যান, বলল প্রেসিডেন্ট। ঠিক আছে এক্সেলেন্সি, আমি আসছি, আহমদ মুসা বলল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইয়াং ম্যান। 2-1 কথায় বলতে হেংশানে কি ঘটেছে? 30-35 জন নাকি তোমার গুলিতে মারা গেছে, বলল প্রেসিডেন্ট। এক্সেলেন্সি, হেংশান পাহাড়ের দক্ষিণ অংশে উত্তরকাংশ এলাকা থেকে পালিয়ে আসা 3000 উইঘুরদের একটা বসতি আছে। এই বসতিও পুড়িয়ে দেবার ষড়যন্ত্র হয়। আজ রাতের অন্ধকারে ওরা আক্রমণ করার পরিকল্পনা করে। উইঘুর বসতির লোকরা পুলিশকে জানিয়ে তাদের সাহায্য চায়। পুলিশ অপারগতা জানায়। আমি হেংশান পাহাড়ের উত্তরাংশে জে ঝি শ্যাং পরিবারের অতিথি ছিলাম। খবর পেয়ে এই পরিবারের কয়েকজন উইঘুর বসতির প্রধান ওয়াং আলীর বাড়িতে আসে সব জানার জন্যে। আমিও তাদের সাথে আসি। আমরা ওখানে থাকতেই 35 জনের একটা বাহিনী স্টেনগান বোমা সজ্জিত হয়ে বসতিতে আক্রমণ করে, আগুন লাগাতে শুরু করে বাড়িঘরে। আমি এগিয়ে গিয়ে ওদের অনুরোধ করি হাজার হাজার মানুষের সর্বনাশ না করতে। আমাকে মেরে ফেলার জন্যে ওদের স্ট্যান্ডগান থেকে গুলি করা হয়। আমি আত্মরক্ষা করতে গেলে এই হত্যার ঘটনা ঘটে, বলল আহমদ মুসা। সরি ইয়াং ম্যান, একটা গোপন সন্ত্রাসী চক্র দেশের ঐক্য সংহতি নষ্ট করার জন্য আন্তঃসম্প্রদায় সন্ত্রাস চালাচ্ছে। মনে করা হচ্ছে বড় বড় কিডন্যাপগুলোও এই সন্ত্রাসেরই অংশ। এর বিহিত দ্রুত আমরা করতে চাই। তুমি এসো। ধন্যবাদ এক্সেলেন্সি, আসছি। আহমদ মুসা বলল। ওয়্যারলেসটা পুলিশ অফিসারকে দাও, বিষয়টা নিয়ে উ ক্যাং তাকে কিছু বলবে। ধন্যবাদ ইয়াং ম্যান, সালাম। আহমদ মুসা সালাম দিয়ে ওয়্যারলেসটা পুলিশ অফিসারকে দিয়ে বলল। প্রেসিডেন্ট বললেন, মিস্টার উ ক্যাং আপনার সাথে কথা বলবেন। ধন্যবাদ স্যার, বলে টেলিফোন হাতে নিল পুলিশ অফিসার। ওয়্যারলেস নিয়ে ডিআইজি গাওয়াং প্রায় 3 মিনিট ধরে শুধু স্যার স্যার করে চলল। কথা শেষ করেই ডিআইজি গাওয়াং আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, স্যার, মাননীয় প্রেসিডেন্ট আপনাকে ডেকেছেন। আমার উপর নির্দেশ হয়েছে হেলিকপ্টার পর্যন্ত আপনাকে নিরাপদে পৌঁছে দিতে। আমি রেডি স্যার, বলেই তাকালো স্থানীয় পুলিশ অফিসারের দিকে। বলল, তোমাদের স্টেশন ইনচার্জ কোথায়?
বাইরে ছিলেন। এতক্ষণ এসে গেছেন, বলল পুলিশ অফিসারটি। শোনো, সব লাশ এখনই পুলিশ স্টেশনে নিয়ে যাও। খুব তাড়াতাড়ি এদের পরিচয়, ঠিকানা সব জোগাড় করো। বসতির যে ক্ষতি হয়েছে তা পূরণের দ্রুত ব্যবস্থা পুলিশ স্টেশনকে গ্রহণ করতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশকেই মামলা দায়ের করতে হবে। সাক্ষী হবেন বসতির লোকরা, আর বসতির নিরাপত্তা বিধানের সব দায়িত্ব পুলিশ স্টেশনের উপর। শানসি ও কানসুর পুলিশের যৌথ তদন্ত দল উইঘুরদের উচ্ছেদ ঘটনার তদন্ত করবে, বলল ডিআইজি গাওয়াং। পুলিশ অফিসারের কথা শেষ হতেই বসতির উপস্থিত লোকরা আনন্দধ্বনি করে উঠল। জিন্দাবাদ ধ্বনি দিল সম্মানিত মেহমানের উদ্দেশ্যে। মানুষের জিন্দাবাদ ধ্বনি থামলে পুলিশ অফিসার ওয়াং আলীর দিকে তাকিয়ে তাকে বলল, আপনার আর কোনো চিন্তা নেই। আপনাদের নিরাপত্তার দিকটা পুলিশই এখন থেকে দেখবে, আর আপনাদের উপর যে অবিচার হয়েছে তার ক্ষতিপূরণ এবং আপনাদের নিজ ভূমিতে আপনাদের পুনর্বাসনের দায়িত্ব সরকার নিয়েছেন। থেমে একটু দম নিয়েই বলল, আমি না জেনে আপনাদের উপর যে অন্যায় করেছি তার জন্য আমি দুঃখিত। ওয়াং আলীর সাথে কথা শেষ করে ডিআইজি গাও ইয়াং আহমদ মুসাকে বলল, স্যার, আমরা কখন স্টার্ট করছি? অফিসার, এদের সাথে একটু কথা বলে আমি জেজি শেঙ্গোদের বাড়িতে ফিরব। আমি সেখান থেকেই যাব, বলল আহমদ মুসা। ঠিক আছে স্যার, আপনি আসুন। জেজি শেঙ্গের বাড়ির সামনে মেইন রোডে আমরা অপেক্ষা করছি, বলল গাও ইয়াং। ধন্যবাদ, বলল আহমদ মুসা। ওয়াং আলী এবং জেছি শেং এলো আহমদ মুসার কাছে, বলল, পুলিশ তাদের কাজ করুক, চলুন একটু ভেতরে। আহমদ মুসা সহ সবাই হাঁটতে লাগল ভেতরে যাওয়ার জন্য। ভেতরে বসতির মানুষের ঢল নেমেছে, সবার চোখে আনন্দের অশ্রু। আহমদ মুসা ভেতরে ঢুকতেই ওয়াং আলীর মেয়ে উম্মে খাওলা উঠে দাঁড়াল একটা টেবিলের উপর। চিৎকার করে অরুদ্ধ কণ্ঠে বলল, আমরা হাজারো যুদ্ধ জয়ের কাহিনী পড়েছি, অজস্র মিরাকেলের কথা শুনেছি, কিন্তু আজ যা ঘটল তার কোনো তুলনা হয় না। আজ শুধু কয়েক মিনিটে যুদ্ধ জয় শুধু নয়, আমাদের হারানো সবকিছুই আমরা ফেরত পাচ্ছি। এটা আমাদের প্রতি আল্লাহর সীমাহীন দয়া। কিন্তু আল্লাহ এ কাজ যাকে দিয়ে করিয়েছেন তিনি আমাদের মেহমান। অনেক শিক্ষা তিনি দিয়ে গেলেন আমাদের। তিনি ৩৫ জন আক্রমণকারীকে শেষ করেছেন তাদেরই অস্ত্র দিয়ে। আল্লাহর উপর ভরসা করে একা ও নিরস্ত্র একজনও নির্ভয় এগিয়ে গেলে সে জয় ছিনিয়ে আনতে পারে, সেটা তিনি দেখিয়ে গেলেন। তিনি এখনই চলে যাচ্ছেন বসতির মানুষদেরকে কিছু বলারও সুযোগ না দিয়ে। এই আবেগ প্রকাশ ছাড়া আমরা খুশি তার চলে যাওয়ায়। প্রেসিডেন্টকে বলে তিনি চীনা মুসলমানদের উপর চেপে বসা কাল রাতের অবসান ঘটানোর উদ্যোগ নিলে সেটাই হবে আমাদের বড় পাওয়া। তার সম্পর্কে কিছুই আমরা জানি না, তিনি আমাদের সব জানেন। আল্লাহর কাছে প্রার্থনা আমরা এবং সব মানুষ তাদের দুঃসময় এভাবেই যেন তাকে কাছে পায়। কথা শেষ করল উম্মে খাওলা। আহমদ মুসা বলল, আমি মনে করি সবার কথাই বলে ফেলেছি উম্মে খাওলা। আল্লাহ কবুল করুন উইঘুর বসতির সবাইকে। উইঘুর সবাই উম্মে খাওলা এবং হামজা, খালেদ, তারিক হোক, সবাই আমার জন্য দোয়া করুন। সালাম সবাইকে। কথা শেষ করেই আহমদ মুসা তাকালো জেজি শেংয়ের দিকে, বলল, চলুন ওখানে গিয়ে আমাকে তৈরি হতে হবে। অশ্রু ঝরছে ওয়াং আলীর দুই চোখ দিয়ে, কাঁদছিল সবাই।